যদি সে আসে আর আপনাদেরকে নিজের ভাই বলে স্বীকার করে তাহলে ভালো, যদি সে না আসে বা আপনাদের নিজের ভাই বলে স্বীকার না করে তাহলে তীরের আঘাতে মরতে হবে আপনাদের সবাইকে। এই বিচারের ফলে অন্যান্য কৃতদাস ব্যবসায়ীরা মাজিটো এলাকায় আসার আগে 10 বার চিন্তা করবে। ভয়াবহ এই ঘোষণা চুপ করে শুনলাম আমি। তারপর বললাম, রাজা, আমরা কৃতদাস ব্যবসায়ী নই, আমরা মানুষকে মুক্ত করি। আপনার নিজের লোক টম বা জেরি কথা বলবে আপনাকে। গা ছাড়াভাবে বাউসি জিজ্ঞেস করলো, টম আর জেরিকে? ওরা যেই হোক না কেন তাতে কিছু আসে যায় না। সন্দেহ কি যে ওরাও আপনাদের মতোই মিথ্যুক? আমার রায় দেয়া হয়ে গেছে। এবার সৈনিকদের নির্দেশ দিল বাউসি, নিয়ে যাও এদের, ঠিক মতো খেতে দিও। আজকে থেকে 2 দিন পর সূর্য ডোবার 1 ঘন্টা আগে পর্যন্ত অতিথিদের গ্রালে বন্দি করে রাখবে সবাইকে। আমাদের আর কিছু বলার সুযোগ না দিয়ে কুজো জাদুকর ইম্বজয়ী ও পরামর্শদাতাদের নিয়ে বিরাট ঘরটার মধ্যে ঢুকে পড়ল এবার রাজা বাউসি। দ্বিগুণ সৈনিকের পহরায় ফিরে চললাম আমরা। সৈনিকদের দায়িত্বে যে আছে তাকে আগে কখনো দেখিনি। ক্রালের দরজার কাছে এসে আমাদের অস্ত্রগুলো ফেরত চাইলাম। জবাবে কিছু বলা হলো না, তবে কাঁধে হাত রেখে ঠেলে নিয়ে যাওয়া হলো আমাদের চমৎকার পরিস্থিতি। ফিসফিস করে বললাম স্টিফেনকে, কিছু যায় আসে না, বলল স্টিফেন। কুটিরে আরও অনেক অস্ত্র আছে শুনেছি। গুলিকে ভীষণ ভীষণ ভয় পায় মাজিটুরা। দরকার হলে গুলি ছুটতে ছুটতে বেরিয়ে যেতে পারবো আমরা। ভয়ে পালাবার পথ পাবে না মাজিটুরা। তর্কে যাবার মতো মানসিকতা নেই বলে কথা আর বাড়ালাম না। একটু পরে পৌঁছে গেলাম আমাদের কুটিরগুলোয়। এখানে আমাদের ছেড়ে দিয়ে বেড়ার বাইরে ক্যাম্প করলো সৈনিকরা। দেরি না করে যে কুটিরে অস্ত্র ও গোলা বারুদ রাখা হয়েছে সেটাতে গিয়ে ঢুকলো যুদ্ধংদেহী স্টিফেন। একটু পর যখন বের হলো দেখলাম ওর মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? কি ব্যাপার? বিষণ্ণ ছুড়ে বলল স্টিফেন, মাজিটুরা আমাদের সব অস্ত্র গোলাগুলি চুরি করে নিয়ে গেছে। কি করার আছে পাঠক, কল্পনা করুন আমাদের মানসিক অবস্থা। আর 2 দিনের খানিকটা বেশি সময় অবশিষ্ট রয়েছে আমাদের। পাগলাটে বুড়ো ব্রাদার জন যদি আফ্রিকার এই দুর্গম অঞ্চলে ঠিক সময় মতো না আসে তাহলে তীরবিদ্ধ হয়ে মরতে হবে আমাদের। ব্রাদার জন বেঁচে আছে কি না তাই বা কে জানে। বেঁচে থাকলেই সে যে এখানে আসবে তারই বা নিশ্চয়তা কি? আমরা শুধু আশা করতে পারি সে আসবে, কিন্তু আশাটাই বা করব কিভাবে? এক কাফরি জাদুকর বলছে ব্রাদার জন আসবে, তার কথা ঠিক হবে সে নিশ্চয়তা আছে? নেই। কাজেই আমি ব্রাদার জনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে পালাবার উপায় খুঁজতে শুরু করলাম। ঘন্টার পর ঘন্টা চিন্তা করেও এই বিপদ থেকে উদ্ধার পাবার মতো কোনো বুদ্ধি মাথায় এলো না। এমনকি চতুরের শিরোমণি বুড়ো হান্সও কোনো পথ বাতলাতে পারল না। হাজার হাজার মাজিটুর ঘেরাওয়ের মাঝে নিরস্ত্র অবস্থায় বন্দী হয়ে গিয়েছি আমরা। একমাত্র বাভেম্বা ছাড়া সবাই কৃতদাস ব্যবসায়ী ভাবছে আমাদের। বদরাগী রাজা বাউসির মনোভাবও আমাদের প্রতি বিরূপ। হারে হারে বুঝছি ব্রাদার জনকে ছাড়া এই অভিযানে আসা বোকামি হয়েছে। মাজিটুরদের দেশে ঢুকে পড়া ছিল তার চেয়েও বড় গাধামি। ওসব যদি বাদও দিই, মাতবরি করতে গিয়ে মাজিটুদের প্রধান জাদুকর প্রতাপশালী ইম্বোজ উইকে মহাশত্রু বানিয়ে ফেলেছি আমি। অলৌকিক কিছু না ঘটলে বাঁচার আশা নেই আমাদের কারো। প্রার্থনার ফাঁকে মৃত্যুর জন্যে মনটাকে তৈরি করে নেওয়া ছাড়া কিছু করবার আছে বলে মনে হলো না। মাভবকে অবশ্য বেশ হাসি খুশি দেখলাম। জাদুর সাপের উপর ওর অগাধ বিশ্বাস দেখে ঈর্ষাই হলো। মাভবও বলল,
আমরা চাইলে আবার জাদুবিদ্যা কাজে লাগাতে পারে, সে প্রমাণ করে দিতে পারে তার বক্তব্যে ভুল নেই কোনো। বিশ্বাস করি না ওসব বুজুর্গি, কাজেই নিষেধ করে দিলাম। অন্য কারণে নিষেধ করলো স্টিফেন। জাদুবিদ্যা কাজে লাগিয়ে যদি এবার ভিন্ন ফল পাওয়া যায়, সেই ভয়টা কাজ করলো ওর মধ্যে। জুলু শিকারীরা বিশ্বাস ও অবিশ্বাসের দোলায় দুলছে, কিন্তু স্যামির মধ্যে কোনো দ্বিধা নেই। নেকড়ের মতো প্রলম্বিত কান্না শুরু করলো ও তারই ফাঁকে খাবার রাঁধলো। ওর রান্না এত খারাপ হলো যে মুখে তোলা গেল না। শেষে হান্সকে রান্নার দায়িত্ব দিতে বাধ্য হলাম। মনটা এত খারাপ যে খিদে নেই বললেই চলে। তারপরও শরীরে শক্তি বজায় রাখতে কিছু তো খেতে হবে। খেয়ে কী হবে? মিস্টার কোয়াটারমেইন কাঁদতে কাঁদতে বলল স্বামী, খাবার হজম করার সময়টুকুও তো পাবো না আমরা। প্রথম রাতটা কোনো মতে কেটে গেল দ্বিতীয় দিন ও পরের রাতটাও। এলো আমাদের জীবনের শেষ সকাল। ভোরে উঠে সূর্যোদয় দেখলাম। আগে কখনো এভাবে খেয়াল করে দেখিনি। সূর্যোদয় কি অদ্ভুত সুন্দর। জীবনের শেষ সূর্যোদয়কে বিষাদের সঙ্গে বিদায় জানালাম। জানি না মরণের কালো আধার আসবার পর এর চেয়েও সুন্দর সূর্যমণ্ডিত কোনো ভোর দেখতে পাবো কি না। আবার কুটিরে ঢুকলাম। দেখলাম শীতকালের কাছিমের মতো গভীর ঘুমে তলিয়াছে স্টিফেন। ওর চাউ বোধ হয় জলহস্তির মতোই শক্ত। অন্তর দিয়ে চোষটার কাছে প্রার্থনা করলাম আমি। সমস্ত পাপের জন্যে ক্ষমা চাইতে শুরু করলাম তার কাছে। তারপর এত পাপ করেছি যে শেষে সবগুলোর জন্যে ক্ষমা চাওয়া সম্ভব নয় বুঝে হতাশ হয়ে হাল ছেড়ে দিলাম। মনটাকে শান্ত করতে ওল্ড টেস্টামেন্ট খুলে পড়তে শুরু করলাম। স্বীকার করতে হচ্ছে সান্ত্বনা পেলাম না ওতে কোনো। ভাবতে শুরু করলাম ঘুমাচ্ছে কি করে স্টিফেন। শেষে ওর এই নিরুদ্বিগ্ন আচরণের কারণ খুঁজে না পেয়ে আমাদের অভিযানের খরচের হিসাব হালনাগাদ করতে ব্যস্ত হয়ে পড়লাম। হিসেব করে দেখলাম অভিযান শুরু করবার পর এ পর্যন্ত 1423 পাউন্ড খরচ হয়ে গেছে। এত টাকা খরচের ফলাফল খুঁটিতে বেঁধে তীরবিদ্ধ করে মারা হবে আমাদের। কেন? কারণ একটা দুর্লভ অর্কিড সংগ্রহ করতে এসেছিলাম আমরা। বুঝলাম যদি কোনোভাবে বেঁচে যাই বা এমন কোথাও আমার জন্ম হয় যেখানে ওই ফুল জন্মায়, তাহলে ভুলেও ওই ফুলের দিকে তাকাবো না আমি। একসময় ঘুম ভাঙল স্টিফেনের। কবরের কাগজে যেরকম পড়ি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দাগি আসামির মতো গোগাসে নাস্তা খেলো ও দুধ চিন্তা করে কী লাভ। খাওয়া শেষে অলসভাবে জিজ্ঞেস করলো, আমার বুড়ো বাপটা না থাকলে কোনো চিন্তাই করতাম না। মরতে তো একদিন হবেই। সেই দিনটা যত তাড়াতাড়ি আসে, যত তাড়াতাড়ি আমি চিরতরে ঘুমিয়ে পড়তে পারি ততই ভালো। ভাবলে বোঝা যায় ঘুম কতটা সুবিধেজনক। একমাত্র ওই সময়টাতেই মানুষ সত্যিকারের আনন্দে থাকে। তারপরে বলবো, মরার আগে ওই সাইপ্রিপেডিয়ামটা দেখতে পেলে খুশি হতাম। মরুক তোমার সাইপ্রিপেডিয়াম বলে রেগেমেগে কুটির থেকে বেরিয়ে এলাম। রাগ আরও বাড়ল স্বামীর একটানা গোঙানি শুনে। শেষে ধমক দিয়ে বললাম, ও যদি গোঙানি না থামায় তাহলে ওর মাথায় ঘুষি মারব। এরকমটা হবে তা কে জানতো। কোয়াটারমেইন স্টিফেনকে বলতে শুনলাম। নিষ্কম্প হাতে পাইপ ধরাচ্ছে ও। সকালটা খুব দ্রুত শেষ হয়ে গেল। 3টার খানিক পর এলো বাবেম্বা। তাকে দেখে এত হাসি খুশি মনে হলো যে আমি ভেবে বসলাম খুব ভালো কোনো খবর নিয়ে এসেছে সে আমাদের জন্যে। হয়তো আমাদের শাস্তি রদ করে দিয়েছে রাজা, বা ব্রাদার জন সত্যি সত্যি চলে এসেছে সময়ের আগেই। কিন্তু ভুলি না ধারণা করলাম। বাবেম্বা জানালো গুপ্তচর পাঠিয়েছিল সে। তারা ফিরে এসে জানিয়েছে 100 মাইলের মধ্যে ডগিটা নেই। শুধু তাই নয়, শয়তান ইম্বো জয়ের প্ররোচনায় আমাদের উপর ক্রমেই আরও ক্ষেপে উঠছে কালো হাতি বাউসি। সন্ধ্যায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তাতে কোনো সন্দেহ নেই।
আর এই মৃত্যুদণ্ড কার্যকর করবার জন্যে খুঁটি পোতা ও কবর খুঁড়বার দায়িত্ব বাবেম্বাকেই দেয়া হয়েছে। আর বাবেম্বা এসেছে আমরা কতজন সেটা আরেকবার দেখে নিশ্চিত হতে যে হিসেবে কোনো ভুল হয়নি তার। বাবেম্বা জানালো, যদি সঙ্গে করে কবরে কিছু নিতে চাই আমরা, তাহলে যেন সেটা তাকে দয়া করে দেখিয়ে দিই। সে ব্যক্তিগতভাবে খেয়াল রাখবে জিনিসটা যেন কবরে দেয়া হয়। বাবেম্বা আরও বলল, আমাদের মৃত্যুটা দ্রুতই ঘটবে, তাতে ব্যথাও বেশি পেতে হবে না, কারণ বেজা শহরের সেরা তীরন্দাজদের নিজে বাছাই করেছে সে। তারা নাকি প্রায় কখনোই লক্ষ্যচ্যুত হয় না। এত দ্রুত তাদের তীর ছুটে যায় যে বাফেলোর পুরু চামড়া ভেদ করে মাংসে গেঁথে যায় তীরের গোড়া। এসব সুখবর দেওয়ার পর অন্যান্য বিষয়ে কিছুক্ষণ বকবক করলো বাবেম্বা। জানতে চাইলো আমরা মারা যাবার পর তাকে দিতে চাওয়া জাদুর বর্ম কোথায় পাবে সে, ওটা নাকি সুভেনির হিসেবে সবসময় যত্ন করে রাখবে ইত্যাদি। কথা শেষ হলে মাভেবোর সঙ্গে সামান্য নসি নিয়ে তারপর বিদায় হলো কানা সেনাপতি। অবশ্য যাওয়ার আগে বলে গেল, ঠিক নির্দিষ্ট সময়ে আসতে ভুল হবে না তার। বিকেল 4টে বাজলো। অবশ্য স্বামীকে দেখে মনে হলো আরও অনেক বেশি বাজে। নিজে খানিকটা চা বানালো স্টিফেন। দুধ দেওয়ার চায়ের স্বাদটা স্বাদটা চমৎকার লাগলো। তবে একটু পরে চায়ের স্বাদের কথা বেমালুম ভুলে গেলাম। মন থেকে বিদায় নিল সমস্ত আশা। একটা কুটিরে ঢুকলাম শেষ সময়ে, ভদ্রলোকের মতো বিদায় নেবার মানসিক প্রস্তুতি গ্রহণ করতে। প্রায় অন্ধকারে একা বসে কিছুক্ষণ পর মনটা খানিক শান্ত হলো আমার। চিন্তা করে দেখলাম, আসলে বেঁচে থেকে লাভ কি? বাবা মাকে দেখতে চাই আমি, আবার তার চেয়েও বেশি দেখতে চাই সেই দুই মহিলাকে, যাদের কথা আমার অভিযানের কাহিনীগুলো যারা পড়েছেন তারা জানেন। আমার ছেলেটাকেও দেখতে ইচ্ছে হলো, তবে এটাও জানি বন্ধু খুঁজে নিতে পারবেও। তাছাড়া ওর জন্যে যথেষ্ট সহায় সম্পত্তি রেখে যাচ্ছি আমি। জীবনের পথে চলতে কোনো কষ্ট হবে না ওর। হয়তো আমার জন্যে চিরতরে চলে যাওয়াটাই ভালো। বেঁচে থাকলে তো আরও অনেক সমস্যার মুখোমুখি হতে হবে, আরও অনেক মানুষের সঙ্গে বেদনাদায়ক বিচ্ছেদ ঘটবে। মরণের পর কি ঘটবে আমরা জানি না, জানি না আমি। তবে একটা কথা জানি, নিঃশেষিত হয়ে যাব না, কিংবা স্টিফেন যেমন বলেছে তেমন করে চিরঘুমে তলিয়ে যাব না। চিঠি লিখলাম কয়েকজনকে, মনে মনে আশা করলাম কখনো কোনোভাবে অনেক হাত ঘুরে হয়তো পৌঁছে যাবে ওগুলো গন্তব্যে, যদিও জানি তা হবার নয়। এরপর বেড়াদার জনের কথা ভাবতে শুরু করলাম। গত কয়েকদিনের মতো আবারও মনে প্রশ্নটা এলো, বেঁচে আছে বেড়াদার জন? ভাবনা চিন্তা শেষ হবার আগেই হাজির হয়ে গেল বাভেম্বা। আমাদেরকে বধ্যভূমিতে নিয়ে যেতে সৈনিক সহ এসেছে হান্স এসে বাভেম্বার শুভ আগমনী বার্তা জানালো। বুড়ো হটেনটট আমার হাত ধরে নাড়ল। ছেঁড়া কোটের হাতায় চোখের জল মুছে বলল, ও বাস, এটাই আমাদের শেষ যাত্রা। আপনি মরে যাচ্ছেন বাস? দোষটা পুরোপুরি আমার। বিপদ এড়ানোর বুদ্ধি বের করতেই আমাকে চাকরি দিয়েছিলেন আপনি, কিন্তু কোনো বুদ্ধি এলো না আমার মাথায়। মাথাটা ভোঁতা হয়ে গেছে আমার বাস। শুধু যদি ইম্বোজুয়ের ঋণটা শোধ করতে পারতাম কোনোভাবে। মরবার পর যদি ভূত হয়ে ফিরে আসতে হয়, তাহলেও ওকে দেখে নেব আমি। শোধ নেব বাস। আপনি তো জানেন, আপনার যাজক বাবা বলেছেন, মরার পর আগুনের মতো নিভে যাই না আমরা, অন্য কোথাও ঠিকই জ্বলতে থাকি। প্রার্থনা করি যাতে আমি একসঙ্গে জ্বলতে পারি বাস। আপনার জন্যে সামান্য একটা জিনিস নিয়ে এসেছি বাস। বিশ্রী একটা গোল মতো কি যেন বের করলো হ্যান্স। এবার দেখে মনে হলো ঘোড়ার লোম দিয়ে তৈরি গোলক। নরম গলায় বলল, এটা যদি গিলে নেন তাহলে কিছুই আর টের পাবেন না। আমার দাদার দাদা এটা পেয়েছিল
তার পুরুষের আত্মার কাছ থেকে। এটা গিলে নিলে আপনার মনে হবে প্রচুর মদ গিলে ঘুমিয়ে পড়ছেন। একটুও কষ্ট হবে না মরতে। না হান্স, নিলাম না জিনিসটা। আমি চোখ খোলা রেখে মরতে চাই। আমিও তাই চাইতাম বাস। যদি মনে করতাম চোখ খুলে রেখে কোনো লাভ আছে, কিন্তু নেই কোনো লাভ। প্রথম আর আমি ওই কালো বুদ্ধু মাভবর সাপের উপর এখন আর আমি ওই কালো বুদ্ধ মাভবর সাপের উপর বিশ্বাস রাখতে পারছি না। ওটা যদি অত কাজের সাপই হতো তাহলে ওকে আগেই বলে দিত ভেজা শহর থেকে দূরে থাকতে। কাজেই এই বড়িগুলোর একটা আমি খাবো, আরেকটা দেবো বাস স্টিফেনকে। কথা শেষ করে বড়িটা মুখে পড়ল হ্যান্স। কষ্টে শিষ্টে গিলে ফেলল। দেখে মনে হলো বাচ্চা কোনো টার্কি তার কণ্ঠনালীর ফুটোর তুলনায় অনেক বড় কোনো দানা গিলছে। শুনতে পেলাম স্টিফেন ডাকছে আমাকে। ইম্বো জয়ের বাপ মা তুলে গাল দিচ্ছে হ্যান্স। ওকে কুটি রেখে বেরিয়ে এলাম বাইরে। আমাদের বন্ধু বলছে এবার সময় হয়েছে, কাপা গলায় বলল স্টিফেন। মাথা কাত করে বাবেম্বাকে দেখালো। হাসি মুখে দাঁড়িয়ে আছে বাবেম্বা। ভাব দেখে মনে হলো আমাদেরকে বিয়ে বাড়িতে নিয়ে যাবার জন্যে এসেছে। হ্যাঁ, সাদা সর্দার, সময় হয়ে গেছে বলল সে। তাড়াতাড়ি এলাম যাতে অপেক্ষায় থাকতে না হয় আপনাদের। দুর্দান্ত একটা অনুষ্ঠান হবে ওখানে, কারণ বেজার সবাই তো উপস্থিত থাকবেই। দূর দূরান্ত থেকেও লোক আসবে। তার উপর আপনাদের সম্মান জানাতে কালোহাতি বাউসি স্বয়ং ওখানে উপস্থিত থাকবেন। চুপ করো বুড়ো নির্বোধ, ধমক দিলাম আমি। এসো না। তুমি যদি ভণ্ড বন্ধু না হতে তাহলে এই বিপদ থেকে কোনো না কোনোভাবে ঠিকই উদ্ধার করতে আমাদের। তা তুমি করনি, অথচ তুমি ভালো করেই জানো আমরা কৃতদাস ব্যবসায়ী নই, বরং যারা ওরকম জঘন্য ব্যবসা করে তাদের শত্রু। সাদা সর্দার আহত গলায় বলল বাবেম্বা। বিশ্বাস করুন, আমি হাসছি শুধু আপনাদের শেষ যাত্রায় খানিকটা আনন্দ দিতে। আমার ঠোঁট হাসছে, কিন্তু আমার অন্তর কাঁদছে। আমি জানি আপনারা ভালো মানুষ, রাজা বাউসিকে তা বলেওছি, কিন্তু আমার কথা উনি বিশ্বাস করেননি। উনি মনে করেন আপনারা আমাকে ঘুষ দিয়ে কিনে নিয়েছেন। জাদুকরদের সর্দার অশুভ অন্তরের ইম্বো জয়ের বিরুদ্ধে কী বা করতে পারি আমি? ওই শয়তানটার চেয়ে আপনাদের জাদু শক্তিশালী হওয়ায় দিনরাত রাজার কানে ফুসমন্তর দিয়েছে সে। বলেছে রাজা যদি আমাদের খুন না করেন তাহলে হয় আমাদের মাঝিটুদের সবাইকে মরতে হবে, নইলে দাসত্ব বরণ করে নিতে হবে। আপনারা নাকি বিরাট এক সৈন্যবাহিনীর আগে আগে এসেছেন তাদের পথ দেখাতে। গতরাতে জাদু করতে বসেছিল ইম্বো জয়ী। মন্ত্রপড়া পানিতে আরও অনেক কিছুই নাকি সে জেনেছে। রাজার ধারণা হয়েছে ওই মন্ত্রপড়া পানিতে নিজের চোখে অনেক কিছু দেখেছেন তিনিও। আমি তার কাঁধের উপর দিয়ে তাকিয়েছিলাম, অথচ ওই জাদুর পানিতে ইম্বুজয়ের শয়তানি ভরা কুৎসিত চেহারাটাই শুধু দেখেছি। ইম্বুজয়ী আরও বলেছে তার আত্মা তাকে বলেছে যে রাজার রক্তের ভাই ডগিটা মারা গেছেন, কখনোই আর বেজায় আসবেন না উনি। আমি আমার সাধ্যমতো করেছি সাদা সর্দার। মাকু মা জানা, আপনার হৃদয়ে আমার প্রতি কোনো খারাপ অনুভূতি রাখবেন না। মরার পর তাড়া করে ফিরবেন না আমাকে। আপনাকে আমি কথা দিতে পারি, যদি কখনো ওই ইম্বুজয়ের বিরুদ্ধে কোনো সুযোগ পাই, যদিও জানি পাবো না, তার আগেই বিষ খাওয়াবে ও আমাকে। ঠিকই শোধ নেব আমি। আপনাদের মতো তাড়াতাড়ি মরবে না ও। বিড়বিড় করে বললাম, আমি নিজে ওকে খুন করতে পারলে তবে শান্তি পেতাম। বুঝতে পারছি বুড়ো বাবেম্বা সত্যি কথাই বলছে, কাজেই ওর হাত ধরে ঝাঁকিয়ে দিলাম। এবার আমার লেখা চিঠিগুলো ওর হাতে দিয়ে বললাম, যদি পারে তাহলে যেন ওগুলো সাগর তীরে পৌঁছে দেয় সে। এরপর শুরু হলো আমাদের শেষ পদযাত্রা। জুলু শিকারীরা ইতিমধ্যেই বেড়ার বাইরে চলে গেছে। মাটিতে বসে নস্যি নেয়ার ফাঁকে গল্পগুজব করছে। বুঝলাম না ওদের এই নিশ্চিন্ত মনোভাবের কারণ কি। মাভবর জাদুর সাপ
না ওদের জাতির সত্যিকারের দুর্দমনীয় পৌরুষ। ওরা যখন আমাকে দেখলো, লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে সবাই ডান হাত তুলে বলল, ইন কুসি বাবা, ইন কুসি মাকু মাজানা। তারপর মা বাবার সংকেত পেয়ে জুলু যুদ্ধ সঙ্গীত গাইতে শুরু করলো। ওরা মৃত্যু খুঁটি পর্যন্ত গানটা গাইল জুলু শিকারীরা, গাইল স্যামিও, কিন্তু সেটা সম্পূর্ণ ভিন্ন ধরনের গান। চুপ করো, শেষে ওকে ধমক দিলাম, পুরুষের মতো মরতে পারবে না? না, অবশ্যই না মিস্টার কোয়াটারমেইন, জবাব দিল ও। এবার অন্তত 20টা ভাষায় ক্ষমা প্রার্থনা করে হাউমাউ শুরু করলো সে। আমি আর স্টিফেন পাশাপাশি হেঁটে এসেছি। স্টিফেনের হাতে ইউনিয়ন জ্যাক, কেউ ওটা কেড়ে নিতে চেষ্টা করেনি। মাঝিটুরা বোধহয় মনে করেছে পতাকাটা স্টিফেনের। কোনো ধরনের সাজ, বেশি কথা হলো না আমাদের মাঝে। স্টিফেন শুধু একবার বলল, আর কি বলবো, অর্কিডের প্রতি ভালোবাসা অনেক মানুষকেই শেষে বিপদে ফেলেছে। ভাবছি বাবা আমার অর্কিডের সংগ্রহ যত্র করে রাখবে না বিক্রি করে দেবে। এ কথার পর চুপ হয়ে গেল স্টিফেন। যেহেতু জানি না ওর সংগ্রহের কি হবে, আর যা খুশি হোক তাতে আমার কিছু যায় আসে না, কাজেই কোনো কথা বললাম না। বেশি দূর হাঁটতে হলো না আমাদের। মনে হলো আরও অনেক দূর হাঁটতে হলে খুশি হতাম। সৈনিকদের দেখানো পথে একটা গলি ধরে কিছু দূর যাবার পরেই হঠাৎ পৌঁছে গেলাম বাজারে। হাজারো মানুষ দেখলাম, সবাই জড়ো হয়েছে আমাদের মৃত্যুদণ্ড দেখতে। শৃঙ্খলভাবে দাঁড় করানো হয়েছে তাদের। মাঝখানে চওড়া একটা পথ চলে গেছে বাজারের দক্ষিণ ফটক পর্যন্ত। বোধহয় এত লোকের যাতায়াতের সুবিধার জন্যই পথটা খোলা রাখা হয়েছে। হাজার হাজার মানুষ সম্মানসূচক পিনপতন নীরবতায় দেখলো আমাদের। তবে স্যামির নেকড়ের ডাক শুনে তাদের কেউ কেউ হাসলো না তা নয়। জুলুদের যুদ্ধসঙ্গীত অনেকেরই যোদ্ধা কিনে নিল। বাজারের এক মাথায় জায়গাটা রাজার প্রালের কাছেই। 15টা মাটির ডিভির উপর পুঁতে রাখা হয়েছে সমান সংখ্যক শক্ত খুঁটি। ডিভিগুলো তৈরি করা হয়েছে যাতে মৃত্যুদণ্ড ঠিকমতো দেখতে পায় দর্শকরা। ডিভির মাটিগুলো এসেছে নতুন খনন করা 15টা কবর থেকে। পরে গুনে দেখলাম এখানে ওখানে 17টা খুঁটি আছে। দুপাশের দুটো আকারে অনেক বড়। ওগুলো গাধা দুটোর জন্যে। ওগুলোকেও তীরবিদ্ধ করে হত্যা করা হবে। খুঁটিগুলোর সামনের জায়গাটা ফাঁকা রেখেছে বহু সৈনিক মিলে। ওখানেই জড়ো হয়েছে রাজা বাউসি, তার পরামর্শদাতারা, তার প্রধান কয়েকজন স্ত্রী ও বিদঘুটে রং মাখা স্বয়ং ইম্ব জয়ী। ওখানে আরও দেখলাম 50-60 জন তীরন্দাজকে। ধনুকে ছিলা পরানো হয়ে গেছে তাদের। তীরেরও অভাব নেই। এদের কাজটা কি সেটা বুঝতে দেরি হলো না। পাশ কাটানোর সময় বললাম, রাজা বাউসি, আপনি একটা খুনি, স্রষ্টা। এই অপরাধের জন্যে আপনাকে অবশ্যই শাস্তি দেবেন। আমাদের রক্ত যদি ঝরে শীঘ্রই মারা যাবেন আপনিও। মরার পর আমাদের সঙ্গে যখন দেখা হবে তখন আমাদের ক্ষমতা থাকবে অনেক, আর আপনার প্রজারা ধ্বংস হয়ে যাবে। আমার কথাগুলো শুনে বোধ হয় ভয় পেল লোকটা, কারণ সে বলল, আমি কোনো খুনি নই। আপনাদের শাস্তি দিচ্ছি কারণ মানুষ নিয়ে ব্যবসা করেন আপনারা। তার চেয়ে বড় কথা, আমি এই রায় দিইনি, রায়টা দিয়েছে এখানে বসা জাদুকরদের সেরা ওই ইম্ব জয়ী। ও আপনাদের সম্বন্ধে সবই বলেছে আমাকে। জানিয়েছে ডগিটা যদি আপনাদের বাঁচাতে না আসে তাহলে মরতেই হবে আপনাদের। ডগিটার যদি আসে আর আপনাদের পক্ষে কথা বলে, যদিও আসতে পারবে না কারণ মারা গেছে ও, তাহলে আমি ধরে নেব ইম্বজয়ী একটা শয়তান মিথ্যুক। সেরকম হলে আপনাদের বদলে ইম্বজয়ী মরবে। নিশ্চয় নিশ্চয়। ইঁদুরের মতো কিচকিচ করে উঠল বজ্জাত ইম্বজয়ী। নকল জাদুকরের কথা মতো ডগিটা যদি আসেন, মাভবকে দেখালো সে আঙুল তাক করে, তাহলে সাদা কৃতদাস। ব্যবসায়ীদের বদলে মরতে আমি খুশি মনে রাজি। নিশ্চয় নিশ্চয়। তখন তীর মেরে খুন করবেন আমাকে। রাজা ওর কথাগুলো মনে রাখবেন।
গম্ভীর ভারী স্বরে বলল, মা ভব, আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই ওর কথাগুলো মনে রাখবেন। রোগীটা এলে ওর কথা মতো কাজ হয় যেন। মনে থাকলো আমার, বলল রাজা বাউসি। আর প্রজাদের পক্ষ থেকে আমার মায়ের নামে শপথ করে বলছি, রোগীটা যদি আসে তাহলে ইম্বজয়ের কথাগুলো বাস্তবে রূপ নেবে। ভালো, শান্ত গলায় বলল মা ভব। তারপর ওকে যে খুঁটিটা দেখানো হলো সেটা ঘেঁষে দাঁড়ালো। তবে তার আগে ইম্বজয়কে পাশ কাটানোর সময় ফিসফিস করে কি যেন বলল। দেখলাম শয়তানের চেলাটা আতঙ্কিত হয়ে উঠেছে। চমকে শিউরে উঠল ইম্বজয়ী, তবে সামলেও নিল চটজলদি, কারণ মিনিট খানেক পরে খুঁটির সঙ্গে আমাদের বাঁধবার দায়িত্ব যাদেরকে দেয়া হয়েছে তাদেরকে আদেশ নির্দেশ দিতে শুরু করলো সে। ঘাসের তৈরি শক্ত দড়ি দিয়ে খুঁটির পেছনে নিয়ে বাঁধা হলো আমাদের দুহাত। নড়বার আর উপায় রইল না। স্টিফেন আর আমাকে সম্মান দেখিয়ে মাঝখানের খুঁটি দুটোতে বাঁধা হলো। স্টিফেনের অনুরোধে ওর খুঁটির ডগায় বেঁধে দেয়া হলো ইউনিয়ন জ্যাক। মা বাবা আছে আমার ডান পাশে, অন্যান্য জুলু শিকারীরা আমাদের দুপাশের খুঁটিতে। গাধা দুটোকে বাঁধবার খুঁটির দুপাশের খুঁটিগুলোতে বাঁধা হলো হ্যান্স ও স্বামীকে। খেয়াল করলাম খুব ঝিমাচ্ছে হ্যান্স। বাঁধবার একটু পরেই মাথাটা বুকের কাছে ঝুলে পড়ল ওর। মনে হলো ওর ওষুধ কাজ করছে। সুযোগ থাকতে ওষুধটা আমিও খাইনি বলে আফসোসই হলো। আমাদের সবাইকে যখন বাধা হয়ে গেল, বাঁধন পরীক্ষা করে দেখতে এলো ইম্বো যাই। সাদা একটা চক দিয়ে আমাদের বুকে চিহ্ন আঁকলো সে। তীরন্দাজদের সুবিধা হবে হৃৎপিণ্ডে তীর বেঁধাতে। আমার শুটিং কোটের বুকে চক দিয়ে গোল দাগ আঁকতে আঁকতে ইম্বজয়ী বলল, সাদা মানুষ আর কখনো জাদুর বয়াম দিয়ে কারো চুল পরাতে পারবে না তুমি। কখনো না, কখনো না। একটু পরে ওই গর্তে ফেলে তোমার উপর মাটি ছড়াবো আমি। তোমার যা কিছু আছে সব তখন আমার হয়ে যাবে। কোনো জবাব দিলাম না। আর খুব কম সময়ে আছি আমি পৃথিবীতে। এই জঘন্য চরিত্রের লোকটার সঙ্গে কথা বলে নিজেকে ছোট করতে সায় দিল না মন আমার। পরে স্টিফেনের বুকে চক দিয়ে দাগ আঁকতে শুরু করলো সে। শান্ত স্টিফেন এতক্ষণে এবার রেগে গেল। চিৎকার করে বলল, তোমার নোংরা হাত সরাও আমার উপর থেকে। কথাটা বলেই বাঁধনহীন পা তুলে জাদুকরের পেটে এমন জোরে এক লাথি দিল যে পেছনের একটা কবরে পিছলে পড়ে অদৃশ্য হয়ে গেল ইম্বজয়ী। ও দারুণ ওয়াজেল, চিৎকার করে প্রশংসা করলো জুলু শিকারীরা। ভালো হতো যদি শয়তানটাকে শেষ করে দিতে পারতেন। পারলে আমি খুবই খুশি হতাম, জবাবে বলল স্টিফেন। দর্শকরা এই ঘটনায় স্তব্ধ হয়ে গেল। জাদুকরদের সর্দার ইম্বজয়ীকে জমের মতো ভয় পায় তারা। ক্ষমতাশালী পবিত্র মানুষ বলে মনে করে। সেই ইম্বজয়ের প্রতি এ ধরনের আচরণ হতবাক করে দিল সবাইকে। শুধু বাবেম্বা আন্তরিক হাসল। অবশ্য রাজা বাউসিকে দেখেও অখুশি মনে হলো না। তবে দৃশ্যপট থেকে ইম্বজয়কে সরানো এত সহজ নয়। অধীনস্থ জাদুকরদের সহায়তায় হ্যাঁচড়ে পাচড়ে কবরের গর্ত থেকে উঠে এলো সে। কাদামাখা ভূত মনে হলো তাকে দেখে। অভিশাপের পর অভিশাপ দিতে লাগলো সে আমাদের। ওর দিক থেকে মনোযোগ সরিয়ে নিলাম। সত্যি বলতে আর কোনো দিকেই খেয়াল দেবার মানসিকতা রইল না। আর মাত্র আধ ঘন্টা বাঁচব জানি। মন দিলাম প্রার্থনায়। 11 ডগিটা। সূর্য অস্তটা হলো দেখবার মতো। আকাশে মেঘ থাকলে আফ্রিকায় সূর্যাস্ত সবসময়ই অবিশ্বাস্য সুন্দর হয়। আকাশে হাজারো রঙের মেলা বসেছে যেন। বিরাট একটা লাল চোখের মতো দেখালো সূর্যটাকে। সেই লাল চোখের সামনে মেঘের কালো পাতা, তাতে লালচে পাপড়ি। মনে মনে বললাম, হয়তো এই শেষবারের মতো তোমাদের আমি দেখছি পুরানো বন্ধুরা। যদি না পর জগতে আবার দেখা হয় আমাদের। অন্ধকার ঘনাতে শুরু করলো। চারপাশে তাকালো রাজা বাউসি। আকাশ দেখলো। মনে হলো বৃষ্টি হতে পারে। সে ভয় করছে। ফিসফিস করে কি যেন বলল
বাবেম্বাকে। মাথা ঝাঁকিয়ে আমার খুঁটির পাশে হেঁটে এলো বাবেম্বা। বলল, সাদা সর্দার, হাতি জানতে চান আপনারা তৈরি কিনা? একটু পরে আধার নেমে গেলে তীর ছুঁড়তে অসুবিধে হবে, হোক, তাকে জানিয়ে দিলাম। কথা মতো সূর্য ডোবার আধ ঘন্টা পর যা করবার করতে বলো। রাজা বাউসির কাছে গিয়ে কথা সেরে আবার আমার কাছে ফিরে এলো বাবেম্বা। জানালো, রাজা বলেছেন কথা দেয়া হয়ে গেলে সেটা রাখতেই হয়, কাজেই নিজের কথা রাখবেন তিনি। তবে তীরন্দাজদের ভুলের জন্যে তখন কিন্তু তাকে দোষ দেবেন না। তিনি জানতেন না রাতটা এরকম মেঘলা হবে। বছরের এ সময়ে আবহাওয়া সাধারণত এরকম হয় না। অন্ধকার আরও গাঢ় হচ্ছে। একটু পরে মনে হলো লন্ডনের কুয়াশায় হারিয়ে গিয়েছি। অপেক্ষামান জনতাকে স্পষ্ট দেখা গেল না, আর তীরন্দাজদের ছায়া ছায়া দেখালো। দু একবার বিজলি ঝিঁকিয়ে উঠল। অনেক দূর থেকে ভেসে এলো বজ্রপাতের গুরুগম্ভীর আওয়াজ। ভারী হয়ে গেল ভেজা বাতাস। থমথমে নীরবতা নামলো চারপাশে। কেউ টু শব্দ করছে না, নড়ছে না এক চুল। এমনকি স্যামিও তার করুণ বিলাপ বন্ধ করে দিল। কারণটা সম্ভবত ক্লান্তি, কিংবা অনেকের মতোই মৃত্যুদণ্ডের আগে ভয়ে চেতনা হারিয়েছে সে। ভাবগম্ভীর একটা পরিবেশ। প্রকৃতিও যেন উৎসর্গের সাজে নিজেকে সাজাচ্ছে। বরণ করে নেবে আমাদের কজনকে বৃষ্টির চাদরে। একটু পরে তীর্ণ থেকে তীর বের করবার আওয়াজ শুনতে পেলাম। ইম্বজয়ী কিচকিচ করে উঠল, একটু অপেক্ষা করো, মেঘ সরে যাবে, মেঘের ওপাশে আলো আছে। ওরা যদি তীরগুলো নিজেদের দিকে ছুটে যেতে দেখে তাহলে ভালো হয়। সত্যি খুব ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করলো মেঘরাশি। দেখা গেল সব জটে একটা অপার্থিব আলো। মনে হলো যেন বিড়ালের চোখে প্রতিফলিত অশুভ রশ্মি ওটা। আমরা কি তীর ছুড়ব ইম্বজয়ী? জিজ্ঞেস করলো তীরন্দাজদের নেতা। না, এখনই না, জবাব দিল ইম্বজয়ী। আলো আরেকটু বাড়ুক, তখন সবাই ওদের মরতে দেখতে পাবে। আরেকটু উপরে উঠল মেঘ চাদরের কিনারা। সবুজ আলোটা রক্তের মতো লাল হয়ে গেল। উপরের কুচকুচে কালো মেঘে অস্তমিত সূর্যের শেষ রশ্মিটুকু পড়ে মনে হলো চারপাশের সব কিছুতে লাল টুকটুকে আগুন ধরে গেছে। শুধু ঠিক আমাদের মাথার উপরের আকাশটা থাকলো কালির মতো কালো। আবার ঝিলিক দিল বিজলি। সেই আলোয় দেখা গেল হাজার হাজার অপেক্ষামান দর্শকের নিষ্পলক চোখ। উড়ে যাওয়া একটা বিরাট বাদুড়ের সাদা দাঁত। মনে হলো বিদ্যুৎ শর্টকাট চিরে দিল নিচের মেঘগুলোর কিনারা। আলো বাড়তে শুরু করলো ক্রমেই, সেই সঙ্গে আরও রক্তিম হয়ে উঠল। সাপের মতো হিসিস শব্দ করলো ইম্বজয়ী। ধনুকের শিলার টঙ্কার শুনতে পেলাম। প্রায় সঙ্গে সঙ্গে ঠক করে এসে আমার মাথার খানিকটা উপরে খুঁটিতে বিঁধল তীরটা। সিধে হয়ে দাঁড়াতেই তালুতে ঠেকলো ওই তীর। চোখ বন্ধ করে ফেললাম, অথচ দেখলাম এমন সব দৃশ্য যেগুলো সেই কবেই কত বছর আগে ভুলে গিয়েছিলাম। নিজেকে কেমন যেন পাগলাটে লাগলো। অসহ্য নীরবতার পর মনে হলো বড় কোনো জন্তুর ছুটে চলার ভারী আওয়াজ শুনতে পেলাম। ওরকম আওয়াজ হয় পূর্ণবয়স্ক পুরুষ ইংল্যান্ড বিরক্ত কিংবা ভীত হয়ে দৌড় দিলে। কে যেন চমকে গিয়ে বিস্মিত আওয়াজ করলো। আবার চোখ মেললাম। প্রথমেই দেখতে পেলাম তীরন্দাজদের। ওরা তীর ধনুক তুলছে। সম্ভবত পরীক্ষামূলকভাবে ছোড়া হয়েছিল প্রথম তীরটা। এবার ভুতুড়ে আলোয় দেখতে পেলাম আজব এক দৃশ্য। বাজারের দক্ষিণ ফটকের ফাঁকা রাস্তা ধরে সাদা একটা ষাঁড়ের পিঠে চেপে দ্রুত আমাদের দিকে আসছে লম্বা এক আগন্তুক। বুঝে ফেললাম ঘোরের মধ্যে স্বপ্ন দেখছি, নইলে ওই লোকটা দেখতে একদম ব্রাদার জনের মতো হয় কি করে। ওই তো তার দীর্ঘ সাদা দাড়ি, হাতে সেই প্রজাপতি ধরবার জাল। ওটার হাতল দিয়ে ষাঁড়টাকে তাড়িয়ে আনছে। তবে যে লোকটা আসছে, অনেকগুলো ফুলের মালা তার গলায়। ষাঁড়টার
সিংহেও মালা পরানো আছে দেখলাম। লোকটার দুপাশে ও সামনে পেছনে দৌড়ে আসছে মেয়েরা, তাদের গলাতেও ফুলের মালার সাজ। মনের ভুলে দৃশ্যটা দেখছি ভেবে মৃত্যু তীরের অপেক্ষায় চোখ বন্ধ করলাম আমরা। তীর ছোড়ো, তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠল ইম্বজয়ী। না, ছুড়বে না। প্রচণ্ড জোরে নির্দেশ দিল বাবেম্বা। ডগিটা এসেছেন। এক মুহূর্তের নীরবতার পর অনেকগুলো তীর মাটিতে পড়বার আওয়াজ শুনতে পেলাম। তারপর হাজারো কণ্ঠস্বর একযোগে চিৎকার করে উঠল, ডগিটা, ডগিটা এসেছেন সাদা সর্দারদের বাঁচাতে। আমাকে স্বীকার করতেই হচ্ছে, এমনিতে আমার চাউ যথেষ্ট শক্ত হলেও এবার চমক সামলাতে না পেরে বোধ হয় ক্ষণিকের জন্য জ্ঞান হারালাম। মনে হলো সেই অচেতন অবস্থায় মা বাবার সঙ্গে কথা বললাম। সত্যি বলেছিলাম কিনা আমি নিশ্চিতভাবে জানি না। পরে আর ওকে জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। ও বলল, অন্তত আমার মনে হলো ও বলল, এখন মাকু মাজানা আমার বাবা। কি বলার আছে আপনার? আমার সাপ কি তার লেজের উপর দাঁড়ায় নাকি দাঁড়ায় না? জবাব দিন, আমি শুনছি। জবাবে আমি বললাম, বা মনে হলো বললাম, মা বাবু, আমার ছেলে, এখন তো মনে হচ্ছে তোমার সাপ সত্যিই তার লেজের উপর দাঁড়ায়। তারপরও বলবো এটা আসলে একটা কল্পনা। আসলে আমরা এমন এক দুনিয়ায় বাস করি যেখানে আমরা যা দেখি না, ছুঁতে পারি না বা শুনতে পারি না, তার সবই কল্পনা। আসলে সেখানে আমিও নেই, তুমিও নেই, তোমার সাপও নেই। শুধু আছে একটা শক্তি। সেই শক্তি আমাদের ছবি দেখায়। সে শক্তি আমরা সত্যি ভেবে বিশ্বাস করলে মজা পেয়ে হাসে। তখন মা বাবা যেন বলল, যাক, শেষ পর্যন্ত তাহলে সত্যের কাছাকাছি যেতে পেরেছেন আপনি। মাকু মাজানা আমার বাবা। সবই আসলে ছায়া, আর আমরা ছায়ার মধ্যে ছায়া। কিন্তু সেই ছায়া কিসের ছায়া? মাকু মাজানা আমরা আমার বাবা। তাহলে কেন মনে হচ্ছে সাদা ষাঁড়ের পিঠে চেপে ডগিটা আসছেন? কেন হাজারো মানুষের মনে হচ্ছে আমার সাপ খুব শক্ত লেজের উপর দাঁড়িয়ে আছে? জানতে পারলে ফাঁসি হলেও খুশি আমি। বললাম যেন। এবার আমার চেতনা ফিরল না, সন্দেহের কোনো অবকাশ নেই। ওই তো দেখা যাচ্ছে ফুলের মালা পরা বুড়ো ব্রাদার জনকে। বিরক্তির সঙ্গে খেয়াল করলাম ফুলগুলো আসলে অর্কিড। দেখলাম ভীষণ রেগে বাউসিকে ধমকাচ্ছে ব্রাদার জন। প্রায় হাঁটু মুড়ে বসে পড়েছে রাজা বাউসি। আমিও প্রচণ্ড রেগে গেলাম। ব্রাদার জনকে ধমকাতে শুরু করলাম। কি বললাম তা পরে আর মনে করতে পারলাম না। ব্রাদার জন তার সাদা দাড়ি নেড়ে প্রজাপতি ধরবার জালের লাঠিটা বাগিয়ে ধরে মারবার ভঙ্গি করে হুমকির পর হুমকি দিতে শুরু করলো রাজা বাউসিকে। কুকুর, অসভ্য, তোমাকে আমি মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিজের ভাই বলে স্বীকার করে নিয়েছিলাম। সেটা ভাবতেও লজ্জা হয় আমার। এই সাদা মানুষগুলো সত্যিই আমার ভাই। অথচ ভেবে দেখো, কি করতে যাচ্ছিলে তুমি ওদের সঙ্গে? ওদের সঙ্গের মানুষগুলোর সঙ্গে খুন করতে যাচ্ছিলে ওদের। আচ্ছা, তাই তাই যদি হয় তাহলে আমি আমার শপথ ভুলে যাব। ভুলে যাব আমাদের রক্তের সম্পর্কের কথা। আর দয়া করে এই কাজ করো না ভাই আমার। কাতর স্বরে কোকিয়ে উঠল রাজা বাউসি। এসবই বিরাট একটা ভুল বোঝাবুঝি। সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। সব দোষ ওই শয়তান জাদুকর ইম্বজয়ীটার। দেশের আইন অনুযায়ী এসব ব্যাপারে ওর কথা শুনতে আমি বাধ্য ছিলাম। নিজের আত্মা ডেকে এনে ও বলেছিল তুমি মারা গেছো। শুধু তাই না, ও আরও বলেছে এই সাদা সর্দাররা দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ, হৃদয়ে নোংরা দাগলা মানুষ, ব্যবসায়ী। এখানে এসেছে তারা আমাদের উপর গুপ্তচরবৃত্তি করতে, জাদু আর গুলি দিয়ে আমাদের ধ্বংস করে দিতে। তাহলে মিথ্যে বলেছে ও, বজ্রপাতের মতো গমগমে গলায় বলল ব্রাদার জন। আর ও জানতো ও মিথ্যা বলছে। হ্যাঁ হ্যাঁ, এটা এখন প্রমাণ হয়ে গেছে যে ও মিথ্যে বলেছে, বলল বাউসি। গলা চড়িয়ে নির্দেশ দিল, ওকে এখানে নিয়ে এসো। ওর সঙ্গে আরও যারা আছে তাদেরও। সূর্যের শেষ আলোটুকু গায়ে মেখে মেঘ সরে গেছে আকাশ থেকে। দেখা দিয়েছে ফুটফুটে একটা চাঁদ। সেই চাঁদের উজ্জ্বল রূপালী আলোয় ইম্বজয়ী ও তার সহযোগীদের খুঁজতে ব্যস্ত হয়ে উঠল সৈন্যদল। সব মিলিয়ে জাদুকরদের 8-10 জনকে পাকড়াও করতে পারল তারা।
সব কজন তাদের ওস্তাদ ইম্বজয়ের মতোই রং চং মেখে যেন সাক্ষাৎ ইবলিশ, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না ইম্বজয়ীকে। মনে হলো হুলস্থুলের মধ্যে পালিয়েছে সে, কিন্তু তারপরেই শুনতে পেলাম শেষ দিকের খুঁটিতে বাঁধা স্যামের চিৎকার। কর্কশ চিৎকার করছে ঠিক, কিন্তু গলার আওয়াজ শুনে মনে হলো বেশ খুশিও। বলল, মিস্টার কোয়াটারমেইন, ন্যায় বিচারের সাথে রাজাকে একটু বলবেন কি তিনি যাকে খুঁজছেন সেই বিশ্বাসঘাতক কপট জাদুকরটা আমার দেহা অবশিষ্ট দেহাবশিষ্ট রাখবার জন্যে যে কবর খনন করা হয়েছিল সেটার ভেতর থেকে উকি দিচ্ছে। সঙ্গে সঙ্গে কথাটা রাজা বাউসিকে জানালাম। এবার দ্বিগুণ দ্রুততায় কবর থেকে তুলে আনা হলো আমাদের বন্ধু ইম্বজয়ীকে। তুলে আনলো স্বয়ং বাভেম্বা ও তার সৈনিকরা। টেনে হিঁচড়ে তাকে নিয়ে যাওয়া হলো ক্ষেপে বোম হয়ে যাওয়া বাউসির সামনে। দুই সাদা সর্দার ও তাদের সঙ্গীদের দড়ি খুলে দাও নির্দেশ দিল বাউসি। ওদের নিয়ে এসো এখানে। বাঁধন খুলে দেয়া হলো আমাদের। রাজা ও বেরাদার জন যেখানে দাঁড়িয়ে আছে সেখানে চলে এলাম আমরা। তাদের সামনে স্তূপ করে ফেলে রাখা হয়েছে ইম্বজয়ী ও তার শয়তান দোসরগুলোকে। একে ব্রাদার জনকে দেখিয়ে ইম্বজয়ীকে জিজ্ঞেস করলো রাজা বাউসি, এই কি সেই নয় যাকে তুমি মৃত বলেছ? মনে হলো না ইম্বজয়ী এ প্রশ্নের জবাব দেওয়ার দরকার বলে মনে করলো। কাজেই আবার শুরু করলো রাজা বাউসি, একটু আগে না তুমি বলেছিলে ডগিটা যদি আসে তাহলে এই সাদা সর্দারদের বদলে খুশি মনে মরতে রাজি আছো তুমি? যাতে রাজার প্রশ্নের জবাব দিতে উৎসাহ বোধ করে সেজন্যে ইম্বজয়ীর পাঁজরে প্রচণ্ড এক লাথি মারল বাভেম্বা। তারপরও কোনো জবাব দিল না ইম্বজয়ী। এবার চিৎকার করে উঠল রাজা বাউসি, মিথ্যুক, নিজের কথা অনুযায়ী তুমি দোষী। তুমি নিজে যা বলেছিলে তাই ঘটবে এবার তোমার কপালে। সৈনিকদের নির্দেশ দিল বাউসি, নিয়ে যাও এসব মিথ্যেবাদী জাদুকরদের, একজনও যেন ছাড়া না পায়। জনতার দিকে তাকালো সে, তোমরা কি বলো? হ্যাঁ, হাজারো জনতার হিংস্র গর্জন শোনা গেল। নিয়ে যাও ওদের। জনপ্রিয় লোক নয় এই ইম্বজয়ী, মন্তব্যের সুরে আমাকে বলল স্টিফেন। ওর নিজের জ্বালানো আগুনে এখন ওকেই রান্না করা হবে। নীরবতা ভেঙে টিটকারের সুরে বলে উঠল মাভব, তাহলে কে নকল জাদুকর? কাকে এখন তীরে গাঁথা হবে? বুকে গোল গোল সাদা দাগ দেয়া শয়তান আঙ্গুল দিয়ে নিজের হৃৎপিণ্ডের উপর চক দিয়ে আঁকা দাগটা দেখালো মাভব। খুব মজা পেয়েছিল ইম্বজয়ী ওই দাগগুলো আঁকতে। চোখের সামনে নিজের সর্বনাশ দেখতে পেয়ে হঠাৎ করেই মোচড় মেরে বসে আমার পা ধরে ফেললো ইম্বজয়ী। কাতর সুরে অনুনয় করে প্রাণভিক্ষা চাইতে শুরু করলো। এমনিতেই নিশ্চিত মৃত্যুর হাত থেকে আকস্মিক রক্ষা পাওয়ায় মনটা কেমন নরম হয়ে গেছে আমার। তার উপর ইম্বজয়ী এমন ইনিয়ে বিনিয়ে অনুরোধ করলো যে রাজা বাউসির দিকে ফিরলাম আমি তার হয়ে সুপারিশ করতে। তবে এও বুঝতে পারলাম আমার সুপারিশে কোনো কাজ হবে না। সম্ভবত বাউসির চোখে আমি লোকটার প্রতি ভয় ও ঘৃণা দেখেছি। ইম্বজয়ীকে পথ থেকে সরিয়ে দেবার সুযোগটা বাউসি ছাড়বে বলে মনে হলো না। তবে ইম্বজয়ী আমার নড়াচড়ার অন্য অর্থ করল। আফ্রিকার উপজাতিগুলোর কাছে পিঠ ফিরিয়ে দাঁড়ানো মানে অনুরোধ প্রত্যাখ্যান করা। ফলে রাগে বেপরোয়া হয়ে গেল ইম্বজয়ী। হৃদয়ের সব বিষ যেন উপচে উঠল ওর। লাফ দিয়ে উঠে দাঁড়ালো সে। পোশাকের আড়াল থেকে বিরাট একটা ছোরা বের করে বুনো বিড়ালের মতো ঝাঁপিয়ে পড়ল আমার উপর। চিৎকার করে বলতে লাগলো, সাদা কুকুর, তোমাকে অন্তত আমার সঙ্গে আসতে হবে। মা বাবাও সতর্ক ছিল, চোখ রেখেছিল লোকটার উপর। বিষ মাখানো ছোড়াটার ডগা আমার চামড়া স্পর্শ করতে না করতে এক ঝটকায় ইম্বজয়ের ঘাড়ে গিয়ে পড়ল মাভব। ধাক্কা দিয়ে ফেলে দিল তাকে মাটিতে। মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল ইম্বজয়ী। ছোড়াটা যদি আমার রক্তের স্বাদ পেত তাহলে সত্যি ইম্বজয়ীর সঙ্গে চলে যেতে হতো আমাকেও। ঘুরে দাঁড়িয়ে স্টিফেন আর বেরাদার জনকে বললাম, চলুন, এখানে আর থাকার কোনো দরকার নেই আমাদের। কোনো বাধা দেয়া হলো না আমাদের, কারো বিশেষ খেয়াল নেই তখন আমাদের প্রতি। সবার মনোযোগ অন্যদিকে। শীঘ্রই ফিরে এলাম কুটিরে। বাজার থেকে এত ভয়ঙ্কর আত্মচিৎকার ভেসে এলো যে
আওয়াজটা থেকে বাঁচতে কুটিরে ঢুকে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম আমরা। কুটিরের ভেতরটা অন্ধকার বলে স্বস্তি পেলাম। আধারে খানিক শান্ত হলো আমার অশান্ত চাউ। বেরাদার জনের আহ্বানে স্রষ্টার কাছে প্রার্থনা করলাম স্টিফেন ও আমি। কিছুক্ষণ পর বাইরে এর হাহাকার থেমে গেল। শুধু ভেসে এলো অনেক মানুষের নিচু গলার আওয়াজ। কুটিরের ছাউনি দেয়া বারান্দায় এসে বসলাম আমরা। ব্রাদার জনের সঙ্গে স্টিফেনকে পরিচয় করিয়ে দিলাম। তারপর বললাম, ব্রাদার জন। ফুলের মালা গলায় দিয়ে সাদা ষাঁড়ের পিঠে চেপে হঠাৎ করে কোত্থেকে উদয় হলেন আপনি? আর আমাদের কিছু না বলে ডারবান থেকেই বা কোথায় অদৃশ্য হয়েছিলেন? কথা তো ছিল পথ দেখিয়ে আমাদের নিয়ে আসবেন আপনি। সাদা দাড়ি হাতড়ে দুঃখিত চেহারায় আমাকে দেখলো ব্রাদার জন। তারপর দাড়ি হাতড়ানো বাদ দিয়ে বলল, মনে হয় কোথাও কোনো ভুল হয়ে গিয়েছিল অ্যালান। তোমার শেষ প্রশ্নের জবাবটাই প্রথমে দিচ্ছি। তোমাদের কিছুই না জানিয়ে কোথাও যাইনি আমি। তোমার খোরামালি গ্রিকুয়ার কাছে একটা চিঠি দিয়ে বলেছিলাম তুমি ফিরে এলে যেন ওটা দেয় সে। তাহলে হয় গাধাটা ওটা হারিয়ে ফেলে মিথ্যে বলেছে আমাকে, নয়তো ভুলেই গেছে ওটার কথা। মাঝে মাঝে চোখের পলক না ফেলে মিথ্যে বলে গ্রিকুয়া। হতে পারে এরকম কিছু ঘটতে পারে, সেটা আমার ভাবা উচিত ছিল অ্যালান, কিন্তু ভাবিনি। যাক, ওই চিঠিতে আমি লিখেছিলাম এখানে তোমাদের সঙ্গে দেখা করব। আরও 6 সপ্তাহ আগেই এখানে পৌঁছে তোমাদের জন্য অপেক্ষা করার কথা ছিল আমার। যদি কোনো কারণে আসতে দেরি হয়ে যায় আমার, সেটা ভেবে বাউসির কাছেও একটা বার্তা পাঠাই তোমাদের আগমনের খবর দিয়ে। আমাদের সঙ্গে এলেন না কেন? সরাসরি প্রশ্ন করেছ, তাই জবাব দিচ্ছি। যদিও এ বিষয়ে কথা বলতে চাই না আমি কারো সঙ্গে। আমি জানতাম অত লোক মালামাল নিয়ে তোমরা কিলওয়া থেকে রওনা হবে। কিলওয়াতে যেতে চাইনি আমি। একটু চুপ করে থেকে আবার শুরু করলো ব্রাদার জন। অনেক দিন আগে, সঠিকভাবে বলতে গেলে ঠিক 23 বছর আগে, স্ত্রীকে নিয়ে কিলওয়াতে বসবাস করতে গিয়েছিলাম আমি মিশনারি হিসেবে। ওখানে একটা মিশন স্টেশন আর চার্চ তৈরি করেছিলাম। আনন্দেই ছিলাম আমরা ওখানে। ধর্মপ্রচারেও ভালো করছিলাম। তারপর এক অশুভ সকালে একদল কৃতদাস ব্যবসায়ী এসে হাজির হলো। কৃতদাস কেনাবেচার আড়ত করতে চাইলো জায়গাটাকে ওরা। ওদের আমি ঠেকাতে চেষ্টা করলাম, ফলে আক্রমণ করলো ওরা। আমার বেশিরভাগ লোককেই মেরে ফেললো, বাকিদের কৃতদাস করে রাখলো। সেই আক্রমণে তলোয়ারের আঘাতে মাথা কেটে যায় আমার। দেখো এই যে সেই দাগ। সাদা চুল সরালো ব্রাদার জন। চাঁদের আলোয় লম্বা গভীর কাটার দাগটা স্পষ্ট দেখলাম। সূর্যাস্তের সময় আঘাতটা পাই। জ্ঞান ফেরার পর দেখলাম নতুন দিন। আমার লোকজন কেউ নেই কোথাও। শুধু এক বয়স্কা মহিলা আমার সেবা শুশ্রূষা করছে। স্বামী আর দুটো ছেলেকে হারিয়ে উন্মাদপ্রায় অবস্থা তারও। তার মেয়েকে কেড়ে নিয়ে গেছে কৃতদাস ব্যবসায়ীরা। তাকে জিজ্ঞেস করলাম আমার স্ত্রী কোথায়। জবাবেও বলল ওকেও ধরে নিয়ে গেছে 8-10 ঘন্টা আগে। সাগরে একটা জাহাজের আলো দেখতে পেয়েছিল লোকগুলো। ভয় পেয়েছিল ওটা ইংলিশ কোনো ম্যান অব ওয়ার এদিকেই আসছে। কাজেই দেরি না করে মিশন ছেড়ে সরে যায় তারা। যাবার সময় জোর করে ধরে নিয়ে গেছে মেয়েদের। মারা গেছি মনে করে আমাকে ফেলে যায় তারা। যারা আহত হয়েছিল খুন করে রেখে গেছে তাদের। সাগর তীরে পাথরের আড়ালে লুকিয়ে থেকে প্রাণে বেঁচে যায় বয়স্কা মহিলা। পরে কৃতদাস ব্যবসায়ীরা চলে গেলে ফিরে আসে সে মিশনে। বুঝতে পারে তখনও বেঁচে আছি আমি। তাকে জিজ্ঞেস করলাম আমার স্ত্রীকে কোথায় নিয়ে গেছে ওরা। জবাবে মহিলা জানালো সে সঠিকভাবে জানে না, তবে কয়েকজনকে বলতে শুনেছে উত্তর দিকে আরও শখানেক মাইল গিয়ে বেহাসানের সঙ্গে মিলিত হবে তারা। ওই বেহাসানি নাকি তাদের নেতা। তার জন্য উপহার হিসেবে আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছে লোকগুলো। এই বেহাসানকে চিনতাম আমি।
কৃতদাস ব্যবসায়ীরা যখন প্রথমে এলো তখনও আমরা জানি না ওরা আসলে কীরকম মানুষ। সে সময় গুটি বসন্ত হয়ে মরতে বসেছিল ওই বেহাসান, আর আমার স্ত্রী তখন তার সেবা শুশ্রূষা করেছিল। আমার না পেলে স্ত্রীর অক্লান্ত সেবা না পেলে মারাই যেত লোকটা। যাই হোক, দলের নেতা হলেও আমাদের উপর আক্রমণের সময় উপস্থিত ছিল না বেহাসান। দক্ষিণ আফ্রিকার ভেতরের দিকে কৃতদাস সংগ্রহের কাজে ব্যস্ত ছিল সে। আমার স্ত্রীর ভাগ্যে কি ঘটেছে জেনে অসুস্থ আমি যেন পাগল হয়ে গেলাম। দুদিন পর চেতনা ফিরল একটা ডাচ ব্যবসায়ী জাহাজে। জাঞ্জিবার যাচ্ছিল জাহাজটা। ওটারই আলো দেখে যুদ্ধজাহাজ মনে করে পালিয়ে গিয়েছিল কৃতদাস ব্যবসায়ী মানুষ নামের অমানুষগুলো। পানি নেয়ার পানি নেবার জন্যে কিলওয়াতে থেমেছিল ওই জাহাজ। মিশনের বারান্দায় অজ্ঞান অবস্থায় আমাকে পায় ওটার নাবিকরা। তারপর দয়া করে বয়ে নিয়ে জাহাজে তোলে, চিকিৎসার ব্যবস্থা করে। বয়স্কা মহিলাকে দেখেনি তারা, হয়তো নাবিকদের দেখে পালিয়ে গিয়েছিল বেচারি। জাহাজ যখন জাঞ্জিবারে পৌঁছলো আমি তখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি। আমাদের মিশনের এক ক্লার্কের কাছে আমাকে পৌঁছে দিল ডাচ জাহাজের সেই দয়ালু নাবিকরা। সেই ক্লার্কের বাড়িতে অনেক দিন অসুস্থ হয়ে পড়েছিলাম আমি। 6 মাস লাগে আমার শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উঠতে।